অনেকেই মনে করেন পৃথিবীর বড় বড় কোম্পানি বা টপ বিজনেসম্যানরা বোধহয় অলৌকিক কোনো ক্ষমতার অধিকারী। তারা যেই ব্যবসায় হাত দেন তাই নাকি সোনা হয়ে যায়। তারা কোনো ভুল সিদ্ধান্ত নেন না এবং তাদের ডিকশনারিতে লস বা লোকসান বলে কোনো শব্দই নেই। কিন্তু আপনি যদি এমনটা ভেবে থাকেন তবে আপনি সম্পূর্ণ একটা ভুল ধারণার মধ্যে আছেন। বড় বড় জিনিয়াসরাও মাঝে মধ্যে এমন মারাত্মক ডিসিশন নেন যার মাসুল দিতে হয় হাজার হাজার কোটি টাকা দিয়ে। তার সবচেয়ে বড় প্রমাণ মার্ক জাকারবার্গ, যে মানুষটা মাত্র ১৯ বছর বয়সে পুরো পৃথিবীর মানুষের যোগাযোগের ভাষা বদলে দিয়েছিলেন। সেই জিনিয়াস বিজনেসম্যান একটি প্রজেক্টের পেছনে এখন পর্যন্ত $৫০ বিলিয়নেরও বেশি লস করেছেন, বাংলাদেশি টাকায় প্রায় কয়েক লক্ষ কোটি টাকা। ভাবা যায়, একটা আস্ত দেশের বাজেট তৈরি হয়ে যায় যে টাকা দিয়ে। জাকারবার্গ তা একটা অদৃশ্য স্বপ্নের পেছনে উড়িয়ে দিয়েছেন। আর এই প্রজেক্টের নাম মেটাভার্স। Create a metaverse. ইনভেস্টররা মেটাকে নিয়ে চিন্তিত, সাধারণ মানুষ জাকারবার্গকে নিয়ে ট্রল করছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একজন বিজনেসম্যান কেন একটা প্রজেক্টের পেছনে এভাবে জেদ ধরে টাকা পুড়িয়ে যাচ্ছেন? কি এমন ভুল ছিল মেটাভার্সে যার জন্য এখন পর্যন্ত এত টাকা ঢেলেও সফল হতে পারল না? আমি মাহফুজুর রহমান মাহিম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব বিজনেস দুনিয়ার পর্দার পেছনে সেই আসল সত্যটা কি। গল্পের শুরুটা ২০২১ সালের অক্টোবর মাসে। একদিন রাতে হঠাৎ মার্ক জাকারবার্গ ক্যামেরার সামনে এসে বললেন, আজ থেকে আমাদের কোম্পানির নাম আর ফেসবুক না, আজ থেকে আমরা হলাম মেটা। I am proud to announce that starting today, our company is now Meta. ফেসবুকের মতো এত বড় এত পপুলার একটা নাম জাকারবার্গ হুট করে কেন বদলে ফেললেন? আর এই মেটাভার্স জিনিসটাই বাকি যা নিয়ে তখন চারদিকে এত শোরগোল পড়ে গিয়েছিল। খুব সহজ করে বোঝাই, মেটাভার্স হলো এমন একটা ইন্টারনেটের দুনিয়া যেখানে আপনি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না, বরং আপনি নিজে সেই ইন্টারনেটের ভেতরে ঢুকে যাবেন। ধরেন আপনি ঢাকায় আপনার ঘরে বসে আছেন আর আপনার বন্ধু আছে আমেরিকাতে। আপনারা ফেসবুক মেসেঞ্জারে চ্যাট না করে মাথায় একটা বিশেষ ভিআর হেডসেট পরলেন, ব্যাস চোখের পলকে মনে হবে আপনারা দুজনে সামনাসামনি কোনো কফি শপে বসে আড্ডা দিচ্ছেন, একে অপরের হাত নাড়াতে দেখছেন, কথা শুনছেন। ঘরে বসেই অফিসের মিটিং করছেন কিংবা ভার্চুয়াল মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছেন। এই যে 3D কাল্পনিক দুনিয়া, এটাই হলো মেটাভার্স। জাকারবার্গ আমাদের এই সুন্দর স্বপ্নটাই দেখাচ্ছিলেন। কিন্তু ভাই, বিজনেস দুনিয়ায় কেউ বিনা কারণে রাতারাতি নাম বদলায় না। এই মেটাভার্স আনার পেছনে জাকারবার্গের একটা চরম বাধ্যবাধকতা ছিল। ২০২১ সালের দিকে ফেসবুকের অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। ডেটা চুরি আর প্রাইভেসি নিয়ে ফেসবুকের নামে তখন একের পর এক মামলা হচ্ছিল। দুনিয়া জুড়ে মানুষ ফেসবুকে গালি দিচ্ছিল, আর তার উপরে তরুণরা ফেসবুক চালানো কমিয়ে টিকটকে মুভ করছিল। জাকারবার্গ চাচ্ছিলেন এই বদনাম থেকে বাঁচতে কোম্পানির গায়ে নতুন একটা প্রলেপ দিতে, যাতে মানুষ পুরনো কেলেঙ্কারি ভুলে যায়। কিন্তু সবচেয়ে বড় বিপদ আনলো আইফোন কোম্পানি অ্যাপল। অ্যাপল তাদের আইফোনে একটা নতুন নিয়ম নিয়ে আসলো। তারা ইউজারদেরকে অপশন দিল, আপনারা চাইলে ফেসবুককে আপনার ডেটা ট্র্যাক করতে না দিতে পারেন। একটা রিপোর্টে জানা যায় আইফোন ব্যবহারকারী প্রায় ৯০% মানুষই না বাটন বেছে নিয়েছিল। এতে ফেসবুকের কি ক্ষতি হলো জানেন? ফেসবুক আমার আপনার পছন্দ অপছন্দ ট্র্যাক করে আমাদের সামনে সেই অনুযায়ী অ্যাড বা বিজ্ঞাপন দেখাতো, আর এই বিজ্ঞাপন থেকেই ফেসবুকের মূল আয় হতো। অ্যাপলের এই নিয়মের কারণে ফেসবুকের এক বছরে প্রায় $১২ বিলিয়ন আয় কমে গেল। জাকারবার্গ তখন একটা কঠিন সত্য বুঝতে পারলেন। তিনি যত বড়ই বিলিয়নিয়ার হন না কেন, শেষ পর্যন্ত তিনি কিন্তু ব্যবসা করছেন অ্যাপলের আইফোন আর গুগলের অ্যান্ড্রয়েড ফোনের উপরে ভরসা করে। তারা একটা নিয়ম বদলালেই জাকারবার্গের কোম্পানি রাস্তায় বসে যাবে। এই পরাধীনতা জাকারবার্গের সহ্য হয়নি। তিনি চাইলেন নিজের একটা সাম্রাজ্য তৈরি করতে, যেখানে মোবাইল ফোনের আর কোনো দরকারই থাকবে না। মানুষ চশমা পরে মেটাভার্সে ঢুকবে, আর সেই চশমা আর মেটাভার্স এই দুইটারই মালিক হবে মেটা। আর সেখানে নিয়ম চলবে শুধু জাকারবার্গের। অ্যাপল বা গুগল কেউ এসে নাক গলাতে পারবে না। নিজেরই যে তার কিংডম ধরে রাখার জন্য জাকারবার্গ তার কোম্পানির একটা স্পেশাল টিম বানালেন, নাম দিলেন রিয়েলিটি ল্যাবস। মেটাভার্সের চশমা সফটওয়্যার সব বানানোর দায়িত্ব দেওয়া হলো তাদের। আর জাকারবার্গ ফেসবুক ইনস্টাগ্রাম থেকে লাভ হওয়া হাজার হাজার কোটি টাকা এই ল্যাবের পেছনে ঢালতে শুরু করলেন। এবার চলুন মেটার অফিসিয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। মেটাভার্স প্রজেক্টের পেছনে জাকারবার্গ ঠিক কী পরিমাণ ক্যাশ বার্ন করেছেন তার আসল ডেটা দেখলে যে কোনো অভিজ্ঞ বিজনেসম্যানও চমকে উঠবেন। মেটার নিজস্ব হিসাব অনুযায়ী ২০২১ সালে রিয়েলিটি ল্যাবস লস করে প্রায় $২.২ বিলিয়ন। ২০২২ সালে সেই লোকসান আরও বেড়ে দাঁড়ায় $১৩.৭ বিলিয়ন। ২০২৩ সালে এই অঙ্কটা ১ লাফে পৌঁছে যায় $১৬.১ বিলিয়ন। এবং ২০২৪ এবং ২৫ সালের ডেটাও যদি আমরা দেখি, মেটাভার্সের এই লসের ধারা অব্যাহত ছিল।
যেখানে প্রতি বছর গড়ে 15 থেকে 18 বিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে। সব মিলিয়ে গত 4-5 বছরে মেটাভার্সের পিছনে মেটার টোটাল নিট লোকসান 50 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। কিছু কিছু রিপোর্টে তার থেকেও আরও অনেক বেশি বলা হয়। এই অঙ্কটা কতটা বিশাল তা বোঝার জন্য একটা সহজ তুলনা দেওয়া যাক। আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রজেক্ট পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 3.6 থেকে 3.8 বিলিয়ন ডলার। তার মানে জাকারবার্গ মেটাভার্সের পিছনে যে টাকা লোকসান দিয়েছেন তা দিয়ে অনায়াসে 13 থেকে 14টি পদ্মা সেতু তৈরি করে ফেলা সম্ভব ছিল। এখন প্রশ্ন আসতেই পারে, একটা ট্রিলিয়ন ডলারের কোম্পানি এত বিপুল পরিমাণ অর্থ আসলে খরচটা কোথায় করেছে? জাকারবার্গ কি কোনো ভুল জায়গায় ইনভেস্ট করেছেন? আসলে এই খরচের সিংহভাগই যাচ্ছে R&D বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনে। একটা আস্ত ভার্চুয়াল ইকোসিস্টেম শূন্য থেকে তৈরি করা মোটেও সহজ কোনো কাজ নয়। মেটা বিশ্বসেরা ইঞ্জিনিয়ার আর সায়েন্টিস্টদের চড়া বেতনে হায়ার করেছে। তারা ল্যাবে দিনরাত কাজ করছেন কিভাবে মাথার ভারী VR হেডসেটগুলোকে সাধারণ চশমার মতো হালকা এবং পোর্টেবল করা যায়, মোশন ট্র্যাকিং কিভাবে আরও নিখুঁত করা যায় এবং মেটাভার্সের নিজস্ব অপারেটিং সিস্টেম কিভাবে দাঁড় করানো যায়। কিন্তু মূল সমস্যা হচ্ছে অন্য জায়গায়। খরচ যেভাবে রকেটের গতিতে বাড়ছে সেই তুলনায় মেটাভার্স থেকে মেটার রেভিনিউ বা আয় একেবারেই জিরোর কাছাকাছি। মেটার টোটাল আয়ের 98%-এরও বেশি এখনও আসে সেই পুরনো ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের বিজ্ঞাপনী খাত থেকে। এই বিশাল ইনভেস্টমেন্টের পর মেটা সাধারণ মানুষের জন্য যে মেইন স্ট্রিম ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করলো তার নাম দেওয়া হলো হরাইজন ওয়ার্ল্ড। মার্ক জাকারবার্গের টার্গেট ছিল 2022 সালের শেষ নাগাদ প্রতি মাসে অন্তত 5 লাখ অ্যাক্টিভ ইউজার এই ভার্চুয়াল দুনিয়ায় সময় কাটাবে। কিন্তু যখন এটি মার্কেটে এলো তখন বাস্তবতা ছিল মেটার ভাবনার চেয়েও অনেক বেশি নিষ্ঠুর। মেটার ইন্টারনাল ডকুমেন্ট লিক হয়ে দেখা গেল বছর শেষে তারা 2 লাখ ইউজারও ধরে রাখতে পারেনি। বেশিরভাগ মানুষ কৌতূহলবশত একবারই ভার্চুয়াল ওয়ার্ল্ডে প্রবেশ করলেও দ্বিতীয়বার আর ফিরে আসার কোনো আগ্রহই দেখায়নি। কিন্তু কেন? কেন বিশ্বসেরা টেকনোলজি আর বিলিয়ন ডলারের বাজেট থাকার পরও মানুষ মেটাভার্সকে এভাবে রিজেক্ট করলো? এর পিছনে মূলত 3টি বড় কারণ ছিল। প্রথম যে কারণটা সেটা হচ্ছে অপ্রত্যাশিত গ্রাফিক্স এবং ট্রল। হাজার হাজার কোটি টাকা খরচ করার পরও মেটাভার্সের যে ভিজুয়াল বা গ্রাফিক্স সামনে আসলো তা দেখে পুরো টেক ওয়ার্ল্ড স্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল এটি 20-25 বছর আগের কোনো সস্তা এবং ব্যাকডেটেড ভিডিও গেম। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল শুরুর দিকে মেটাভার্সের এই 3D ক্যারেক্টার বা অ্যাভাটারগুলোর কোনো পা ছিল না, অবয়বগুলো বাতাসে ভেসে বেড়াতো। জাকারবার্গ যখন ফ্রান্স ও স্পেনে মেটাভার্স লঞ্চ উদযাপনে নিজের একটা অ্যানিমেটেড সেলফি পোস্ট করলেন তখন ইন্টারনেট জুড়ে মিমের বন্যা বয়ে গেল। মানুষ প্রশ্ন করতে শুরু করলো, এত এত ডলার খরচ করে জাকারবার্গ কি এই সস্তা কার্টুন বানিয়েছেন? দ্বিতীয় কারণটি ছিল হার্ডওয়্যারের অস্বস্তি এবং উচ্চ মূল্য। মেটাভার্সের আসল এক্সপেরিয়েন্স নিতে হলে মেটার তৈরি কোয়েস্ট VR হেডসেট করা বাধ্যতামূলক। কিন্তু 500 থেকে শুরু করে $1500 মূল্যের এই ডিভাইসগুলো সাধারণ গ্রাহকদের জন্য ছিল বেশ ব্যয়বহুল। তার চেয়ে বড় সমস্যা ছিল এর ডিজাইন। এই হেডসেটগুলো বেশ ভারী, টানা 20 থেকে 30 মিনিট মাথায় পড়ে থাকলে অধিকাংশ ব্যবহারকারী চোখের ক্লান্তি, মাথা ঘোরা এবং বমি বমি ভাব, যাকে টেকনিক্যাল ভাষায় মোশন সিকনেস বলে, তাতে আক্রান্ত হচ্ছিলেন। মানুষ সারাদিনের কর্মব্যস্ততার শেষে ঘরে ফিরে একটু রিল্যাক্স করতে চায়, সেখানে মাথায় ভারী একটা প্লাস্টিকের বক্স পরে ভার্চুয়াল দুনিয়ায় ঘুরে বেড়ানোর আইডিয়াটা সাধারণ মানুষের কাছে মোটেও আরামদায়ক মনে হয়নি। এবং তৃতীয় কারণ ছিল কিলার ফিচার বা আকর্ষণের অভাব। আমরা প্রতিদিন ফেসবুক স্ক্রল করি কারণ সেখানে আমাদের চেনা মানুষরা আছে, নতুন নতুন কন্টেন্ট আছে, ইনস্টাগ্রামে রিলস আছে যা আমাদের এন্টারটেইন করে। কিন্তু মেটাভার্সে গিয়ে একজন মানুষ আসলে কি করবে? সেখানে কোনো কিলার ফিচার বা এমন কোনো আসক্তি তৈরি করার মতো এলিমেন্ট মেটা তৈরি করতে পারেনি যা মানুষকে বারবার সেখানে নিয়ে যাবে। ফলে হরাইজন ওয়ার্ল্ডস পরিণত হলো এক বিশাল কাল্পনিক কিন্তু সম্পূর্ণ জনমানবহীন ফাঁকা শহরে। মানুষ সেখানে একা একা ঘুরে বেড়ানোর কোনো যৌক্তিক কারণ খুঁজে পায়নি। ঠিক এই জায়গাতেই জাকারবার্গের মেগা প্রজেক্টটি থমকে যায়। প্রযুক্তি উন্নত হলেও মানুষের মনস্তত্ত্ব এবং বর্তমান যুগের লাইফস্টাইলের সাথে মেটাভার্সের কনসেপ্টটি কিছুতেই ম্যাচ করছিল না। মেটা যখন তাদের এই জনমানবহীন মেটাভার্স নিয়ে প্রতিনিয়ত সমালোচনার মুখোমুখি হচ্ছিল, ঠিক তখনই টেক ওয়ার্ল্ডে আসে ইতিহাসের সবচেয়ে বড় মোড়। 2022 সালের নভেম্বর মাসে ওপেনএআই রিলিজ করে চ্যাটজিপিটি। আর রাতারাতি পুরো পৃথিবীর টেক ইন্ডাস্ট্রির ফোকাস মেটাভার্স থেকে ঘুরে চলে যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দিকে। বড় বড় ইনভেস্টররা মেটার উপরে তীব্র চাপ সৃষ্টি করতে শুরু করেন। তারা সাফ জানিয়ে দেন মেটাভার্সের পিছনে এই বিলিয়ন ডলার অপচয় করা এবার বন্ধ করতে হবে, না হলে মেটার শেয়ারের পতন কেউ ঠেকাতে পারবে না। মার্ক জাকারবার্গ পরিস্থিতি বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন মেটাভার্সের হাইপ আপাতত শেষ, কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র নন।
তিনি অত্যন্ত চতুরতার সাথে তার বিজনেস স্ট্র্যাটেজি পরিবর্তন করলেন, যা টেক ইন্ডাস্ট্রিতে দ্য গ্রেট পিভট নামে পরিচিত। জাকারবার্গ মেটাভার্সের বাজেট পুরোপুরি বন্ধ না করলেও কোম্পানির মূল ফোকাস এবং সিংহভাগ রিসোর্স শিফট করে দিলেন এআই এর দিকে। মেটা রাতারাতি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে বিশ্বের অন্যতম শক্তিশালী জিপিইউ ক্লাস্টার বা এআই সুপার কম্পিউটার তৈরি করে। তারা বাজারে নিয়ে আসে তাদের নিজস্ব ওপেন সোর্স এআই মডেল লামা। ওপেন সোর্স হওয়ার কারণে দুনিয়ার লাখ লাখ ডেভেলপার মেটার এই এআই মডেল ব্যবহার করতে শুরু করে, যা গুগল বা ওপেন এআইয়ের ক্লোজ মডেলগুলোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। তবে জাকারবার্গের মাস্টার স্ট্রোক ছিল অন্য জায়গায়। তিনি মেটাভার্সের সেই ভারী হেরফেরের আইডিয়া থেকে সাময়িকভাবে সরে এসে বিখ্যাত চশমা নির্মাতা ব্র্যান্ড রে ব্যানের সাথে পার্টনারশিপ তৈরি করলেন। তৈরি হলো রে ব্যান মেটা স্মার্ট গ্লাসেস। কোনো ভারী স্ক্রিন বা অস্বস্তিকর বক্স ছাড়াই সাধারণ একটা স্টাইলিশ রোদ চশমার ভেতরেই মেটা যুক্ত করে দিল ক্যামেরা, স্পিকার এবং তাদের মোস্ট অ্যাডভান্স মেটা এআই অ্যাসিস্ট্যান্ট। এই চশমাটি পরে আপনি যা দেখছেন, এআইকে তার লাইভ ট্রান্সলেশন করতে বলতে পারবেন, রেসিপি জিজ্ঞেস করতে পারবেন কিংবা কোনো সাইনবোর্ড পড়ে দিতে বলতে পারবেন। এই ডিভাইসটি বাজারে আসার পর টেক দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে এবং এটি একটি ম্যাসিভ হিট প্রোডাক্টে পরিণত হয়। ইনভেস্টররা মেটার এই এআই রূপান্তর দেখে আশ্বস্ত হন এবং মেটার স্টক প্রাইস আবারও নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায়। জাকারবার্গ চতুরতার সাথে দুনিয়াকে দেখালেন মেটাভার্স হয়তো তার দূরদর্শীর লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি এআইকে ব্যবহার করেছেন একটা ব্রিজ বা সেতু হিসেবে। ভারী হেডসেট বাদ দিয়ে মানুষের চোখের চশমাটি দখল করাই ছিল জাকারবার্গের নতুন এবং অত্যন্ত সফল এক চাল। তাহলে পুরো ঘটনার পর শেষ পর্যন্ত আমরা কি বলতে পারি? মার্ক জাকারবার্গের এই $50 বিলিয়ন মেটাভার্স প্রজেক্ট কি আসলেই সম্পূর্ণ একটি ব্যর্থ বা ফ্লপ? টপ টেক অ্যানালিস্ট বা বিজনেস এক্সপার্টের মতে এই জিনিসটা একেবারেই ব্যর্থ বলা যাবে না। জাকারবার্গ আসলে ভুল ছিলেন না, তিনি কেবল সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিলেন। আজ থেকে 10 বা 15 বছর পর প্রযুক্তি যখন আরও অনেক ম্যাচিউর হবে, মাথায় পরার এই ভারী ভিআর হেডসেটগুলো যখন আমাদের চোখে সাধারণ চশমার মতো স্লিম আর হালকা হয়ে যাবে, তখন হয়তো এই 3D ইন্টারনেট বা মেটাভার্সটি হবে মানুষের যোগাযোগের মূল মাধ্যম। আর সেই ভবিষ্যৎ যখন সত্যি সত্যি দরজায় কড়া নাড়বে, তখন মেটার কাছে অলরেডি সব টেকনোলজি, পেটেন্ট এবং হার্ডওয়্যার তৈরি থাকবে। মার্ক জাকারবার্গ আসলে কোনো সাধারণ মাথামোটা মানুষ নন, তিনি একজন দূরদর্শী এবং লং গেম খেলা বিজনেসম্যান। বর্তমানের এই $50 বিলিয়ন লস আসলে তার কাছে কোনো লোকসানই নয়, এটি হলো ভবিষ্যতের $1 ট্রিলিয়ন এক একক সাম্রাজ্য গড়ে তোলার পেছনে এক মাস্টার ইনভেস্টমেন্ট। তবে প্রশ্নটা সেখানেই থেকে যায়, প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে জাকারবার্গের এই মেগা প্রজেক্ট কি শেষ পর্যন্ত সফলতার মুখ দেখবে, নাকি এটি মেটার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।